খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আগামীকাল থেকে রাজ্যে কি ঘটতে চলেছে? নজিরবিহীন অ্যাকশন শুরু পুলিশের। সমাজ বিরোধীদের ঘরবাড়ি ক্রোকের বড় প্রস্তুতি। তৃণমূল ছেড়ে বিজেপিতে কেন প্রাক্তন সাংসদরা? মুখ খুললেন দিলীপ ঘোষ। আসল তৃণমূলকে রায় দিয়ে দিল আদালত। মমতার হাতছাড়া হয়েই গেল তৃণমূল। আদালতের নির্দেশ হাতে নিয়ে বিস্ফোরক ঋতব্রত। প্রবল বিপর্যয়ের মুখে কালীঘাট। ধর্মতলা নয়, শহীদ সমাবেশের জন্য কলকাতা চলোর ডাক কালীঘাট তৃণমূলের। সাইকেল থামিয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা। ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন। গ্রেপ্তার যুবক। সব খারিজি মাদ্রাসা জঙ্গি তৈরির আতুরঘর বলেছিলেন বুদ্ধদেব। মনে করিয়ে দিলীপ বলছেন, এ ব্যাপারে জিরো টলারেন্স। ভারতে বাংলাদেশিদের রাখার জন্য তৃণমূল নেতা কি করেছিলেন জানলে চমকে যাবেন। হকারদের আবেদন খারিজ। মঙ্গলাহাট নিয়ে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। ফাঁসির হুমকি উপেক্ষা করে দেশে ফিরছেন হাসিনা। তারেককে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। তৃণমূলের অন্দরে নজিরবিহীন মহাবিদ্রোহ। এবার বিরোধী শিবিরের রবীন্দ্রনাথ ও অনুব্রত। উত্তরবঙ্গ থেকে বীরভূম তাসের ঘরের মতো ভাঙছে মমতা অভিষেক দুর্গ। গায়ের জোরে পঞ্চায়েত দখলের চেষ্টা বিজেপির। বিস্ফোরক চিঠি পোস্ট করে তোপ তৃণমূলের। 21শে জুলাই শহীদ দিবস কংগ্রেসের। হাইজ্যাক করেছেন মমতা। বিস্ফোরক দিলীপ ঘোষ। এ যেন স্পেশাল 26। পুলিশি অভিযানের নামে টালিগঞ্জে 2 কোটি টাকা লুট দুষ্কৃতী দলের। নতুন ভোটারদের জন্য বড় পরিবর্তন। ফর্ম 6 অনলাইন সংস্করণে যুক্ত হলো নতুন অংশ। এসআইআর 10 রাজ্যে 5.58 কোটি নাম বাদ। কলকাতা পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে প্রতারণা। পুলিশের জালে 1। বড় খবর, 21শে জুলাইয়ের মেগা যুদ্ধে এক ধাপ এগিয়ে ঋতব্রত। গান্ধী মূর্তির পাদদেশে মিলল পুলিশের অনুমতি। রাজ্যে আসছে নতুন গুন্ডা দমন আইন। সোমবার থেকে কঠোর ব্যবস্থা। ঘন্টার পর ঘন্টা লাইন দেওয়ার দিন শেষ। স্রেফ একটি হোয়াটসঅ্যাপ মেসেজেই পেয়ে যান আয়ুষ্মান ভারত কার্ড। কিভাবে করবেন? গভীর খনি থেকে উদ্ধার যুবতীর দেহ। ঠিকানা ফোন নম্বর ছাড়াই খুঁজে পেলেন বন্ধুকে। 35 বছর আগে নেওয়া 1000 টাকার ধার 25,000-এ মেটালেন পৌর। এই মহিলাকে এখনো ঘুরিয়ে ব্যবহার না করে মমতার ধাঁচেই কমিটি করলেন ঋতব্রতরা। আসল তৃণমূলকে তোপ কুণালের। কম বাজেটের সেরা ডুয়াল চ্যানেল ABS বাইক কোনগুলি? দেখুন তালিকা। নবান্নের বড় রদবদল। 124 জন অফিসারের নতুন পোস্টিংয়ে তোলপাড়। আজ না হয় কাল জেলে যেতেই হবে। সেবাশ্রয় বিতর্কে অভিষেককে বেঞ্জির আক্রমণ সুকান্তের। টানলেন লতা মঙ্গেশকরের প্রসঙ্গ। সেবাশ্রয়ের ভুল চিকিৎসায় পা হারানো মহিলার পাশে স্বাস্থ্য ভবন। দায়ের হলো অভিষেক ও তার পিএর বিরুদ্ধে FIR। আসানসোলে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ। 3 পুরো আধিকারিককে শোকজের নির্দেশ অগ্নিমিত্রা পালের। আগামীকালের আবহাওয়া 13 জুলাই 2026। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তুমুল ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে কমলা সতর্কতা। দিন আনি দিন খাই এর সংসার। ব্যাংক অ্যাকাউন্ট দেখে হাত পা ঠান্ডা শিরিফা খাতুনের। সোজা থানায় গিয়ে যা বললেন। সীমান্তে গলবে না মাছিও। মেখলিগঞ্জে কাঁটাতারের প্রাচীর গড়তে BSF পেল বিশাল জমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আসছি বিস্তারিত খবরে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আগামীকাল সোমবার থেকে এক নজিরবিহীন ও কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে চলেছে গোটা রাজ্য। প্রশাসন সূত্রের খবর, রাজ্যে আইন শৃঙ্খলার রাশ পুরোপুরি নিজের হাতে নিতে এবং সংগঠিত অপরাধের কোমর ভেঙে দিতে আগামীকাল থেকেই বলবৎ হচ্ছে বহুল চর্চিত গুন্ডা দমন সংক্রান্ত জোড়া আইন। এরপর থেকে রাজ্যের কোথাও সামান্যতম হিংসা বা অশান্তির ছক কষা হলেই আর রেয়াত করা হবে না কাউকে। সরাসরি অ্যাকশনের নামে পুলিশ, একই সঙ্গে আন্দোলনের নামে বা ব্যক্তিগত স্বার্থে সরকারি বেসরকারি সম্পত্তি ভাঙচুর করলে অভিযুক্তের নিজস্ব বাড়ি ঘর ক্রোক ও নিলাম করার মতো চরম পদক্ষেপের ছাড়পত্র পেয়ে গেল প্রশাসন। প্রশাসনের শীর্ষ সূত্রের খবর, নতুন এই আইনের আওতায় পুলিশকে নজিরবিহীন ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো এলাকায় গোলমাল পাকানোর চেষ্টা চলছে এমন আগাম খবর বা সন্দেহ থাকলে অপরাধ ঘটার আগেই
প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রতিরোধমূলক ধারায় অভিযুক্তকে সোজা জেলে পোড়া হবে। অপরাধের গুরুত্ব বুঝে কোনো চার্জশিট বা ট্রায়াল ছাড়াই চিহ্নিত সমাজ বিরোধীদের সর্বোচ্চ 1 বছর পর্যন্ত জেল হাজতে আটকে রাখার কড়া অবস্থান রয়েছে এই আইনে। এছাড়া অভ্যাসগত অপরাধীদের নির্দিষ্ট জেলা থেকে বহিষ্কার করার আইনি অধিকারও এখন জেলাশাসক ও পুলিশ প্রশাসনের হাতে থাকবে। এই আইনের অন্যতম সবচেয়ে বড় ও কড়া দিকটি হলো সম্পত্তির ক্ষয়ক্ষতিপূরণ। রাজনৈতিক আন্দোলন, ধর্মঘট বা যে কোনো ধরনের হিংসাত্মক ঘটনায় যদি সাধারণ মানুষের গাড়ি, দোকান কিংবা সরকারি বাস বা কোনো দপ্তরের ক্ষতি করা হয়, তবে তার আর্থিক মূল্যায়ন করতে একটি বিশেষ ক্লেমস কমিশন গঠন করা হবে। ওই কমিশনের রিপোর্টের ভিত্তিতে দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলামে তোলা হবে। এমনকি যারা এই ধরনের অপরাধীদের নিজেদের আশ্রয় লুকিয়ে রাখবে, তাদেরও সমপরিমাণ শাস্তির মুখে পড়তে হবে। নবান্ন সূত্রের দাবি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, জমি মাফিয়াদের দাপট এবং উৎসব বা নির্বাচনের মরশুমে রাজনৈতিক হিংসার চরিত্রে বন্ধ করতেই এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই আইন আনা হলেও রাজনৈতিক মহলের একাংশ ও মানবাধিকার কর্মীদের মধ্যে বিনা বিচারে আটকে রাখার ধারাটি নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে। তবে প্রশাসনের স্পষ্ট বার্তা, সাধারণ নাগরিকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আইন মেনে চলা সাধারণ মানুষের সুরক্ষা কবচ হিসেবেই কাজ করবে এই নতুন ব্যবস্থা। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরপরই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশিক বড়াইককে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি। দলের এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে তৈরি হওয়া বিতর্ক ও অভ্যন্তরীণ ক্ষোভ প্রশমিত করতে আসরে নেমেছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের সুচিন্তিত সিদ্ধান্তের ফসল এবং এ নিয়ে দলীয় কর্মীদের অহেতুক চিন্তিত হওয়ার কারণ নেই। দিলীপ ঘোষের দাবি, ওই নেতাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা নেই এবং তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতে আগ্রহী। তাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং রাজ্যসভায় দলের আসন নিশ্চিত করার লক্ষ্যেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী 24শে জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্যসভা নির্বাচনে এই 3 প্রার্থীর জয় এখন সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেসের আসল পরিচয় নিয়ে দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে বড় রায় দিল আলিপুর আদালত। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলই আইনগতভাবে স্বীকৃত আসল তৃণমূল। গত 22শে জুন জাতীয় কর্মসমিতির বৈঠকের ভিত্তিতে গঠিত কমিটি একমাত্র বৈধ। সাংবাদিক বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, এখন থেকে অরূপ রায়ের নেতৃত্বাধীন এই কমিটি ছাড়া অন্য কেউ দলের নাম বা প্রতীক ব্যবহার করতে পারবে না। আদালতের এই রায়ের ফলে দলের তহবিল ও মেট্রোপলিটনের তৃণমূল ভবনের নিয়ন্ত্রণও ঋতব্রত শিবিরের হাতেই থাকলো। আদালতের নথিপত্র পেশ করে ঋতব্রত হুঁশিয়ারি দিয়েছেন, এরপরও অন্য কেউ দলের নামে কাজ করলে বা অফিস দখলের চেষ্টা করলে আইনত কড়া পদক্ষেপ নেওয়া হবে। 26শে নির্বাচনের পর বিপর্যস্ত তৃণমূল শিবিরে এই রায় নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। তৃণমূল কার? তৃণমূলের কত ভাগ? দল, প্রতীক, তহবিল কার? কমিশনের কাছে দুপক্ষই জমা দিয়েছে নথি। এসবের মাঝেই রবিবাসরীয় দুপুরে কোর্ট পেপার হাতে নিয়ে বিধায়ক ঋতব্রত ব্যানার্জি যে দাবি করলেন, তাতে কালীঘাটের পায়ের তলার জমি সরে যেতে পারে মুহূর্তে, তেমনটাই মত ওয়াকিবহাল মহলের। কি বললেন ঋতব্রত? মুখে হাসি আর হাতে কাগজ নিয়ে পড়লেন। আদালত জানিয়েছে, অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসই একমাত্র তৃণমূল কংগ্রেস। শহরের বহুল পরিচিত হোটেলে 22শে জুন যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল, সেটাই একমাত্র আইনগতভাবে স্বীকৃত বডি। অরূপ রায়ের নেতৃত্বাধীন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এছাড়া অন্য কেউ তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন, সেটা অবৈধ। এই তৃণমূল কংগ্রেস একমাত্র। আদালতের রায় পড়ে বোঝালেন, অন্য কেউ আর চাইলে নিজেদের তৃণমূল কংগ্রেস বলে দাবি করতে পারবেন না। দলীয় কার্যালয়, তহবিল সংক্রান্ত কোনো কিছুই করতে পারবেন না অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে। ঋতব্রতর সাফ হুঁশিয়ারি, মগের মুলুক চলবে না। তৃণমূল কার? নেতা কে? মুখ কে? এই প্রশ্ন রাজনৈতিক মহলে যতটা জোরালো, ততটাই জোরালো কর্মী সমর্থকদের মনে। তাদেরই একাংশ মামলা দায়ের করেছিলেন আলিপুর আদালতে। ঋতব্রত বলেন, 22 তারিখের স্পেশাল সেশন থেকে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হওয়ার পর দেখা যায়, বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয়ে ঢুকে তৃণমূল কংগ্রেসের নাম করে কয়েকজন অবাঞ্ছিত বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেস বলে দাবি করছেন। এই অবস্থায় সাধারণ কর্মীরা মামলা দায়ের করেন। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক রবিবার আদালতের রায় পড়ে শোনালেন। ঋতব্রত এদিন বলেন, রায়ে পরিষ্কারভাবে বলেছে, গত 22শে জুন জাতীয় কর্মসমিতির বৈঠকের ভিত্তিতে যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল, সেটাই একমাত্র আইনগত স্বীকৃত বডি। সঙ্গেই বলেন, কেউ যদি দাবি করেন তিনি তৃণমূল কংগ্রেস, আমি আসল নকল বিতর্কের মধ্যে না গিয়ে আদালতের এই রায় দেখে নিতে বলবো। তার সংযোজন, এই কমিটি বাইরে অন্য কেউ নিজেদের তৃণমূল বলে দাবি করলে সেটা অবৈধ। এই তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র। শুধু এটুকুই নয়, ঋতব্রত বলেন, এই কমিটি বাদে আর কেউ যদি তাদের নিজেদের কমিটি মেম্বার বলে দাবি করেন, তাহলে একাধিক বিষয় থেকে দূরে থাকতে বলা হচ্ছে। যেমন দল চালানোর জন্য কোনো মতামত প্রকাশ, দলের নাম করে কোনো নির্দেশ প্রদান করতে পারবেন না, দলের ব্যাংক অ্যাকাউন্ট, তহবিল এসবও কিছুও যে এবার তাদের হাতের মুঠোয়, তাও স্পষ্ট করেন ঋতব্রত। সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ যোগাযোগ করতে পারবেন না। সঙ্গেই জানান, মেট্রোপলিটনের তৃণমূল ভবন বা যে কোনো দলীয় কার্যালয়ে অন্য কেউ প্রবেশ করতে চাইলে তা আইনের চোখে অবৈধ।
ঋতব্রত বলেন, আমরা ক্রমাগত যা বলে আসছি আদালত তাতে স্থিরমোহর দিয়েছে। এই রায় গুরুত্বপূর্ণ জানিয়েছেন আদালতের নির্দেশের পর আইনজীবীদের সঙ্গে কথা বলবেন যাবেন মেট্রোপলিটনেও। 21শে জুলাই শহীদ সমাবেশ নিয়ে বিপাকে পড়েছে কালীঘাট তৃণমূল। স্থান মাহাত্ম্যের জন্য প্রতি বছর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সমাবেশ হয় ঘাসফুল শিবিরের, কিন্তু চলতি বছরে ওই জায়গায় সমাবেশ করা যাবে না বলে কলকাতা পুলিশ আগেই জানিয়ে দিয়েছে। ধর্মতলায় আগামী 2 মাস জারি হয়ে রয়েছে 163 ধারা, তাই ওই জায়গায় কোনো সভার অনুমতি পাওয়া যাবে না বলে কালীঘাট তৃণমূলকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। এই মর্মে কোথায় হবে কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ? দ্বন্দ্বে রয়েছেন মমতাপন্থীরা। সেই কারণে এক বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী ঘাসফুল শিবিরকে। এতদিন তৃণমূলের শহীদ সমাবেশের পোস্টারে সভাস্থল হিসেবে নাম থাকতো ধর্মতলার, উল্লেখ থাকতো ধর্মতলা চলো বলে, কিন্তু এবারে সেই পোস্টারে কিছুটা বদল হয়েছে। ধর্মতলার বদলে পোস্টারে লেখা রয়েছে কলকাতা চলো, যা ইঙ্গিতপূর্ণ। রাজনৈতিক মহলের ধারণে 21শে জুলাই শহরে কোথায় কালীঘাট তৃণমূলকে সমাবেশের অনুমতি দেবে পুলিশ, তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ধর্মতলাতেই সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন মমতামন্ত্রী তৃণমূল, কিন্তু সেই মামলার ভবিষ্যৎ নিয়েও চিন্তিত তারা। এই অবস্থায় ধর্মতলার সভা করার জেদ না ধরে রেখে শহরেই যে কোনো জায়গায় সমাবেশ করার পরিকল্পনা কালীঘাট পক্ষের। সূত্রের খবর, 21শে জুলাইয়ের সমাবেশে জেলা থেকে প্রচুর তৃণমূলের কর্মী সমর্থক আসেন হাওড়া, শিয়ালদহতে। সেই জায়গাগুলিতে ছোট ছোট করে সভা করতে চায় কালীঘাট তৃণমূল, আর সেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের সমাবেশের স্থান ঠিক না হওয়াতেই কালীঘাট তৃণমূল তাই কলকাতা চলোর পোস্টার দিচ্ছে মত রাজনৈতিক মহলের। অপরদিকে শহীদ সমাবেশের সভার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলকে অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। তৃণমূলের বিদ্রোহী শিবির গান্ধী মূর্তির পাদদেশে সভা করবেন বলে জানা গিয়েছে। ধর্ষণ যেন সমাজের কাছে মারণ ব্যাধি হয়ে উঠেছে। টিউশন শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই, এই ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁয়। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক বিকৃত কাম, এটাই প্রথম নয়। এর আগে ফাঁকা রাস্তায় মহিলাদের দেখে হস্তমৈথুন করত ওই যুবক। অভিযুক্তকে মিজানুর মণ্ডল নামে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে শুক্রবার 10 জুলাই ওই ছাত্রী গৃহশিক্ষকের বাড়ি থেকে টিউশন পড়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। ফাঁকা ছিল রাস্তায়, সেই সুযোগে কাজে লাগায় যুবক। সাইকেল থামিয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ওই যুবকের হাত থেকে রক্ষা পেতে ছাত্রী আর্তনাদ করে। ছাত্রীকে থামাতে গলা টিপে খুন করার চেষ্টাও হয়। ছাত্রীর আর্তনাদ শুনে স্থানীয় কয়েকজন ছুটে আসে। ভয়ে অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পরে ছাত্রী ও তার পরিবার বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত মিজানুর মণ্ডলকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে ধৃত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। রবিবার 12 জুলাই ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। দিলীপ ঘোষ খড়গপুরের সেনচক এলাকায় বিজেপি পার্টি অফিস উদ্বোধন শেষে চা চক্রে যোগ দেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খোলেন তিনি। সেখানে একে একে যেমন উঠে আসে অনুব্রত নির্মলের প্রসঙ্গ, উঠে আসে মাদ্রাসা স্কুলের প্রসঙ্গ। একদিকে দিলীপ ঘোষ যেমন হাসিনা নিয়ে মন্তব্য করেন, তেমনি কথা বলেন বিমানবন্দরের রানওয়ে থেকে সরতে চলা মসজিদ নিয়েও। জঙ্গি তৈরির আতুরঘর। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন বলেছিলেন সব খারিজি মাদ্রাসা জঙ্গি তৈরির আতুরঘর। এরপরেই আলিমুদ্দিনের চাপে সেই বক্তব্য থেকে সরে আসেন, বলেন তার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। এটা কি বুদ্ধবাবু ঠিক বলেছিলেন? একজন মুখ্যমন্ত্রী যখন কথাবার্তা বলেন চিন্তাভাবনা করে খোঁজখবর নিয়ে বলেন, কিন্তু তার দল তাকে সত্য বলতে দেয়নি। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার কথা হয়েছিল, কিন্তু তার দল তাকে করতে দেয়নি। এটা সিপিএমের অন্তর্বিরোধের কারণ। পশ্চিমবাংলার সুরক্ষা শান্তির ব্যাপারে যেটা হওয়া উচিত উগ্রপন্থা, সেটা বন্ধ হওয়া দরকার। আমাদের সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স, কোনো রকম অ্যাক্টিভিটি হতে দেবে না। দিলীপ বলেছেন, জেলায় জেলায় সরকারি অনুদানহীন মাদ্রাসায় যাবে বিশেষ দল। তারা খতিয়ে দেখবে কী পড়ানো হয়। মাদ্রাসা নিয়ে সরকার ভাবনা চিন্তা করছে। মাদ্রাসা নিয়ে অনেক কমপ্লেন ছিল, অনেক মাদ্রাসায় ইললিগ্যাল অ্যাক্টিভিটি হতো, সেগুলি ঠিক করে তারপরে সরকার সিদ্ধান্ত নেবে। অন্যান্য বিষয় যেমন কালীঘাট, বিমানবন্দরের মসজিদ, হাসিনা স্কুল, পঞ্চায়েত ইত্যাদি নিয়েও দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ, তারপর অন্য লোককে মা বাবা সাজিয়ে ভোটার কার্ড পাসপোর্ট বানিয়ে চলে যান বিদেশেও। মদতদাতা আবার তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী। বিষয়টি জানাজানি হতেই থানায় অভিযোগ দায়ের বিজেপি কর্মীর। অসত্য অভিযোগ দাবি পঞ্চায়েত প্রধানের স্বামীর। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের 39-40 নম্বর পার্টের কামাল মণ্ডল, মাসুদ মণ্ডল, আজগর মণ্ডল ও ছাড়ারা তরফদার নামে 4 জনের বিরুদ্ধে অভিযোগ তুলল স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের অভিযোগ, রনঘাট গ্রাম তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী তথা প্রাক্তন উপপ্রধান সম্রাট মণ্ডল এদের বাংলাদেশ থেকে এদেশে নিয়ে এসে যেভাবে ভোটার কার্ড ও পাসপোর্ট বানিয়ে অন্য দেশে কাজে পাঠিয়েছিলেন, এদের সঙ্গে অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেছেন। এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করবার জন্য বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মী সমর বিশ্বাস। বাগদা 1 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি দিবাকর তরফদার বলেন,
বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করিয়ে এই সমস্ত ব্যক্তিদেরকে অবৈধভাবে ভোটার কার্ড ও পাসপোর্ট বানিয়ে দেশের বাইরে ও দেশের ভেতরেও কাজ করছেন। আমরা চাই এদেরকে ধরে পুলিশ সঠিক ব্যবস্থা গ্রহণ করুক। অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে বাগদা থানার পুলিশ। অন্যদিকে অভিযোগ অসত্য এবং অভিযোগের কোনো বাস্তবতা নেই বলে জানিয়েছেন রণ্যঘাট গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী সম্রাট মণ্ডল। তিনি বলেন, আমি পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার আগেই এই ব্যক্তিদের ভোট হয়েছে, সেক্ষেত্রে তাদের ভোট করে দেওয়ার অভিযোগ অসত্য। তারা কোথায় কাজ করে আমার জানা নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের সকলের SIR উঠেছে, প্রমাণপত্র দিয়েই নাম উঠেছে। যারা অভিযোগ করছে তারা কি কারণে অভিযোগ করছেন জানি না, পুলিশ তদন্ত করে সহযোগিতা করব। অন্যদিকে কামাল মণ্ডলের মা আলিয়া মণ্ডলের দাবি তার স্বামী 25 বছর আগে মারা গিয়েছে। তারা এই দেশের বাসিন্দা, তাদের বাপের বাড়ি এখানে। তিনি আগের দিল্লিতে থাকতেন, 15 বছর আগে এখানে এসেছেন।